ভারত পাকিস্তান নামটা শুনলেই কেমন জানি গা ছমছম করে উঠে। দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করে। মনে হয় এই তো মহাযুদ্ধ লেগে গেল। দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা, দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক। যদি কখনো দুই দেশের জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়, সেখানে দুই দেশের জনগণের মধ্যে বাকবিতণ্ডা, একে অপরকে কথার মারপ্যাঁচে হারিয়ে দেওয়ার যে তৎপরতা, সেটা যেমন মহাযুদ্ধ লাগিয়ে দিবে। আমরা অতীতে ক্রিকেটের ক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচে যে এর সাথে সাথে বল বাই বল যে মহাযুদ্ধগুলো দেখেছিলাম, হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, রক্ত গরম করা সিচুয়েশন তৈরি হয়েছিল। সত্যিকার অর্থে এখন ভারত পাকিস্তানের ম্যাচে সেই অবস্থাটা এখন আর তৈরি হয় না। একপাক্ষিক ম্যাচ হয়, যে ম্যাচে একক দলের আধিপত্য থাকে। ভারত পাকিস্তানের ম্যাচগুলোকে যেভাবে হাইপ তুলে আইসিসি একটা বড় ইনকাম করার একটা রাস্তা তৈরি করেছে, সেটা যেভাবে চলমান রেখেছে, কিন্তু বর্তমান সময়ে এসে ভারত পাকিস্তান ম্যাচে সেই কিন্তু এক্সাইটমেন্ট আর কাজ করে না। ভারত পাকিস্তান ম্যাচে কিন্তু সেই মানে এক্সাইটমেন্টের যে অবস্থাটা তৈরি করার জন্য সময়ের সাথে সাথে যে ম্যাচের সিচুয়েশন ঘুরে দেওয়ার ক্ষেত্রে যে জায়গাগুলো তৈরি করা দরকার, সেটা কিন্তু এখন আর তৈরি হয় না। যদি আমরা ভারত পাকিস্তান ম্যাচে টি-20 ম্যাচে যদি আমরা হেড টু হেড দেখি, 13টা ম্যাচের মধ্যে 10টা কিন্তু ভারত জয়লাভ করে, 3টে ম্যাচে কিন্তু পাকিস্তান জয়লাভ করে। তো বুঝতেই পারতেছেন ফলাফলের ক্ষেত্রে তাদের তফাৎটা কতটুকু, লেভেলটা কতটুকু। ঠিক তেমনই যদি আমরা 2021 থেকে 2025 সাল পর্যন্ত দেখি, 6টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 4টা ভারত জয়লাভ করেছে এবং 2টা হচ্ছে পাকিস্তান জয়লাভ করেছে। এবং 2021 সালে হচ্ছে পাকিস্তান একটা ম্যাচ হচ্ছে ভারতের সাথে পুরো ম্যাচেই ডমিনেট করে জিতেছে। সেটাতে ভারত 151 রান করেছে, পাকিস্তান 10 উইকেটে জয়লাভ করেছে 152 রান করে। এবং সেখানে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের দারুণ একটা ওপেনিং পার্টনারশিপ পুরো ম্যাচটা শেষ করেছে। তারপরে আর ভারত পাকিস্তানের মধ্যে সেরকম ম্যাচ জমেনি। 2022 সালে শুধু পাকিস্তান একটা ম্যাচে জয়লাভ করেছে, সেটা 5 উইকেটের ব্যবধানে 182 রানের টার্গেটে। তারপরে যদি আমরা দেখি প্রত্যেকটা ম্যাচেই ভারত, এবং যদি 6টা ম্যাচের আমরা মানে দেখি, 6টা ম্যাচের মধ্যে সেকেন্ড ব্যাট করে যে দলটা জিতেছে সেই 5বার জিতেছে সেকেন্ড ব্যাট করে, এবং প্রথম ব্যাট করে জিতেছে একবার। সেখানে সেকেন্ড ব্যাট করে ভারত জিতেছে 3বার এবং প্রথম ব্যাট করে ভারত জিতেছে একবার। তো টোটাল ভারত 4টি ম্যাচে জয়লাভ করে। এবং 24 এবং 25-এর 2টা ম্যাচ যদি দেখি, একদমই লো স্কোরিং ম্যাচ। সেখানে ভারত 119 রান করে 24 সালে। সেই ম্যাচটা হচ্ছে ভারত 5 রানে জয় তুলে নেয়, 113 রানে অল আউট হয় পাকিস্তান। তো এশিয়া কাপ 2025-এ এসে ভারত পাকিস্তানের যে ম্যাচটা অনুষ্ঠিত হলো, সেখানে ভারত 7 উইকেটে একটা জয় তুলে নিল এবং একক আধিপত্য বিস্তার করে যেভাবে পাকিস্তানকে নাস্তানাবুদ করলো। তো ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে যেভাবে হাইপ তোলা হয়, যেভাবে এক্সাইটমেন্ট তৈরি হয়, যেভাবে ইনকাম করা একটা সোর্স ধরে নেওয়া হয়, সেই জায়গাটা কিন্তু এখন আর আগের মতো নেই। এখন যদিও দুই দেশের মধ্যে মহাযুদ্ধ লাগে, কিন্তু ক্রিকেটের মাঠে আমরা সেই মহাযুদ্ধটা দেখতে পাই না, একক দলের আধিপত্যটাই দেখতে পাই। যদি ভারত পাকিস্তানকে এখন টি-20 ম্যাচের আমরা যদি হচ্ছে মানের দিক থেকে যদি লেভেলটা ধরার চেষ্টা করি, সে পাকিস্তানের তুলনায় ভারত অনেক উপরে। এবং ভারত যে ধরনের ক্রিকেটটা খেলে, পাকিস্তান কিন্তু সেই ধরনের ক্রিকেটটা খেলতে পারতেছে না। এবং দুবাইয়ের এই ধরনের মাঠগুলাতে হচ্ছে ভারত যেভাবে স্পিন মানে স্পিনটা ইফেক্টিভ হয়ে উঠতেছে, পাকিস্তান বলেন বা অন্যান্য দেশ বলেন সেভাবে কিন্তু ইফেক্টিভ হতে পারতেছে না। আপনি যদি দেখেন, প্রথমে হচ্ছে পাকিস্তান ব্যাটিং এ নামে 127 রান করে, শেষে যদি আপনি শাহিন শাহ আফ্রিদির যদি ওই 33 রানকে বাদ দেন, তাহলে কিন্তু পাকিস্তানের 80 থেকে 90 রান হওয়ার মতো কিন্তু অবস্থা তৈরি হয়নি। তো শাহিন শাহ আফ্রিদির ওই 16 বলে 33 রানের ইনিংসটার উপর ভর করে বলতে পারেন সম্মান বাঁচানোর জন্য যতটুকু স্কোর করা দরকার, মান বাঁচানোর যতটুকু স্কোর করার দরকার, সেই স্কোরটা দাঁড় করিয়েছে কিন্তু পাকিস্তান। কিন্তু এই ধরনের উইকেটের লড়াই করার মতো কিন্তু সেই স্কোরটা না, ভারতের মতো দলের সাথে তো সেটা কখনোই না। সেটা ভারত সেটা বুঝিয়ে দিয়েছে 15 ওভারের মধ্যে, 16 ওভারের মধ্যে সেই রানটা শেষ করে এবং 3 উইকেট হারিয়ে। তো পাকিস্তান ব্যাটিং এ নেমে
হার্দিক পান্ডিয়ার প্রথম একটা বলে, লোপ্পা একটা বলে, বলতে গেলে আপনি যখন হচ্ছে পাওয়ার প্লে খেলবেন, ইনার সার্কেলের ভিতরে যখন সব প্লেয়ারগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয় দুইজন ব্যতীত, সেই সময় যখন যে ধরনের বলগুলোকে বিগ শট নেওয়া হয়, ইনার সার্কেলের উপর দিয়ে যখন মানে বিগ শটগুলো খেলার একটা সুযোগ তৈরি হয়, সেই সময় সাইম আইয়ুবের এরকম একটা লোপ্পা বলে যখন তিনি এ ধরনের ব্যাকওয়ার্ড পয়েন্টে একটা সহজ ক্যাচ তুলে দিলেন, সেটা কিন্তু আসলে মানে বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে এটা খুবই দৃষ্টিকটু লাগে। তারপর দলীয় 6 রানের মধ্যে যখন হ্যারিস আউট হয়ে গেলেন, অনেকটা ব্যাটিং চাপে পাকিস্তান, তারপরে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন হচ্ছে ফখর জামান। বলতে গেলে 45 রানের মধ্যে 3 উইকেটের পতন ঘটলো। প্রথম পাওয়ার প্লেতে 42 রান 2 উইকেট, এবং মিডিল ওভারে ভারতের স্পিনাররা দারুণ আধিপত্য দেখিয়েছে, এবং বলতে গেলে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে একদম কোমর ভেঙে দিয়েছে বলতে গেলে, যেটা বোঝায়। 8 থেকে 13 ওভার, 6 ওভারে উইকেট নিয়েছে 4টা। কুলদীপ যাদব 13তম ওভারে 2টি উইকেট, এবং 8ম ওভারে হচ্ছে অক্ষর প্যাটেল 1টি উইকেট নিয়েছে। এবং সেখানেই হচ্ছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের একটা বড় শক্তির জায়গাটা একদম হচ্ছে শেষ হয়ে গিয়েছে। যদি আমরা দেখি, ওই 6 ওভারে 8 থেকে 13-র মধ্যে ওই 6 ওভারে 21 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছে ভারতের স্পিন ডিপার্টমেন্ট। তো সেই জায়গায় দারুণ একটা মিডল ওভারে দারুণ একটা আধিপত্য দেখিয়েছে ভারতের স্পিনাররা। এবং বলতে গেলে 64 রানের মধ্যে যখন 6 উইকেট হারিয়েছে পাকিস্তানের, সেই জায়গাটাতে বড় স্কোর দাঁড় করানোর যে শক্তির জায়গাটা, সেটা একদম শেষ হয়ে গিয়েছে। এবং শেষের দিকে শাহিনশার আফ্রিদির 16 বলে 33 রানের ইনিংসটা থেকে 127 রান একটা স্কোর দাঁড় করিয়েছে। ভারত কিন্তু কখনো তাদের প্ল্যান থেকে সরে যায়নি, তাদের অ্যাপ্রোচটা থেকে কিন্তু তারা সরে যায়নি। ম্যাচের শুরুতেই প্রথম বলেই তারা হচ্ছে একটা 4 মেরেছে অভিষেক শর্মা, দ্বিতীয় বলে তারা একটা 6 মেরেছে বলতে গেলে শাহিনশা আফ্রিদির বলে। এভাবেই তারা প্রথম ওভারে 12, দ্বিতীয় ওভারে 10, তৃতীয় ওভারে 11, এবং চতুর্থ ওভারে 9, এবং পঞ্চম ওভারে 6 রান সমীহ করার মধ্যে পাওয়ার প্লেতে পঞ্চম ওভারটাই তারা সমীহ করেছে। এবং ষষ্ঠ ওভারে পাওয়ার প্লে শেষ ওভারে তারা 13 রান নিয়েছে। তো এই যে প্রথম পাওয়ার প্লেতে তারা 61 রান নিয়েছে 2 উইকেটের বিনিময়ে, কিন্তু যখন তারা 22 রানে উইকেট হারিয়েছে, দ্বিতীয় উইকেট হারিয়েছে, তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা অ্যাটাকিং ক্রিকেটটা থেকে কিন্তু তারা বের হয়নি, তারা অ্যাটাকিং ক্রিকেটটা কিন্তু কন্টিনিউ রেখেছে। সেই জায়গায় আপনি সূর্য কুমার যাদব বলেন, অভিষেক শর্মা বলেন, আপনি হচ্ছে তিলক ভার্মা বলেন, যে যাকেই বলেন না কেন, 127-28 রানের টার্গেটে যখন প্রথম পাওয়ার প্লেতে 61 রান চলে আসবে, তখন আর ম্যাচের কোনো বাকি কিছু থাকে না। ঠিক সেরকমটাই হলো। আমরা যদি 10 ওভার 10 ওভার করে যদি দুই দলের মধ্যে কম্পেয়ার করি, পাকিস্তানের 10তম ওভারে তাদের রানটা ছিল 49, এবং সেখানে তাদের উইকেট ছিল 4টা। ধরতে গেলে তারা ডট বল খেলেছে 10 ওভারে 60টার মধ্যে 37টা ডট বল খেলেছে। বুঝতে পারতেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে 60 বলের মধ্যে যখন আপনি 37টা ডট বল খেলবেন, আপনি তাহলে কতটা আপনি হচ্ছে লুজার টাইপের অবস্থায় আছেন। আপনি যদি দেখেন ভারতের, আবার সেখানে ভারত কিন্তু 10 ওভারে তারা রান তুলেছে 88, 2 উইকেট হারিয়ে। সেখানে তারা 24টা মাত্র ডট বল খেলেছে, এবং এখানে ভারত হচ্ছে 4 মেরেছে 10টা, এবং ছক্কা মেরেছে কিন্তু হচ্ছে 3টা। এবং আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, তারা 4 মেরেছে 3টা, এবং ছক্কা মেরেছে কিন্তু 2টা। তো বাউন্ডারি দিক থেকেও কিন্তু ভারতের তুলনায় পাকিস্তান কিন্তু অনেক পিছিয়ে। তো সেই জায়গাটাতে মনে হয় পাকিস্তান অনেকটা হেরে গেছে। তারা হচ্ছে ব্যাটিং মানে তাদের যে দায়িত্ব মতো তারা ব্যাটিংটা করতে পারেনি, তারা হচ্ছে শট নেয়ার ক্ষেত্রে তারা বল বুঝে শট নিতে পারেনি, তারা কোন এরিয়াতে কোন ধরনের বলকে কোন এরিয়াতে হচ্ছে তাদের বিগ শট খেলা দরকার, সেই সিলেকশনের ক্ষেত্রেও তাদের অনেক ধরনের ভুল রয়েছে। তো পাকিস্তান বাংলাদেশের যদি আমরা ম্যাচটা চিন্তা করি, শ্রীলঙ্কার, পাকিস্তান এবং বাংলাদেশের যে দুই ব্যাটিং লাইন আপ তাদের যদি দেখি, তাদের যে ব্যাটিং করার ধরন অনেকাংশে কিন্তু মিল পাওয়া যায়। যদিও এ ধরনের ক্রিকেট খেলে আপনি বর্তমান হচ্ছে টি-টোয়েন্টিতে কতটুকু ভালো ফলাফল নিজের করে নিতে পারবেন, সেটা কিন্তু হচ্ছে অনেক প্রশ্নের জায়গা তৈরি করে, আপনার ক্রিকেটের মানটা নিয়েও কিন্তু প্রশ্নের জায়গা তৈরি করে। আল্লাহ হাফেজ।